এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা, ইসরায়েল ও আমেরিকার জম। ইরানের হাতে এমন কিছু আছে জানত না কেউ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের সরকারি বোর্ডের এক বৈঠকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে কাছের চেয়ে ভঙ্গুর বলে মন্তব্য করেছেন এবং ভবিষ্যতে আরো কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বৈঠকে তিনি বলেন, ইসরায়েল যদি আবারও কোনো ভুল পদক্ষেপ নেয় তবে পরবর্তী জবাব আগের তুলনায় অনেক বেশি কঠোর ও বিধ্বংসী হবে। তার এই বক্তব্য চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী মেজাজে রয়েছে ইরান। আয়াতুল্লাহ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে টালমাটাল ইসরায়েল। কাজে আসছে না বিলিয়ন ডলারের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। অবশেষে বাধ্য হয়ে ইরানকে থামাতে বিশ্ব নেতাদের হাত পা ধরে সাহায্য চাইছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সেই ডাকে সাড়া দিচ্ছে না কেউই। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ট্রাম্পেরই পাত্তা নেই, আর নেতানিয়াহু আহ্বান জানাচ্ছি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে। এবং এমন এক সময় তিনি ডাক দিচ্ছেন যখন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে 2700 জনকে সরিয়ে নিল ইসরায়েল। কোথায় সরাবে? পালায় যাচ্ছে। এদিকে আইসিবিএম ক্লাবে নাম লেখাচ্ছে ইরান। মহাদেশ থেকে মহাদেশে ধ্বংসলীলা। কতটা ভয়াবহ এই আইসিবিএম? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আর মাত্র কয়েক ঘন্টা হরমুজ প্রণালী খুলে দিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আলটিমেটাম শেষ হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর 5:30টার দিকে। তবে এখনো মাথা নত করেনি ইরান। এখনো বন্ধই আছে বিশ্বের তেল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ট্রাম্পের হুমকি অনুযায়ী এ সময়ের মধ্যে হরমুজ খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে হরমুজ দ্বীপের কাছে একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ভাবা যায় ইরান আজকের দিনে গত এক সপ্তাহ ইরান যেভাবে ফরফর করে উঠতেছে, সামরিক সক্ষমতা, কূটনৈতিক সক্ষমতা, এমনকি ইরান আল্লাহ পাক ইরানের এমন একটা জায়গায়, আসলে এই রাষ্ট্রটা আল্লাহ জন্ম দিয়েছে, অনেক অলিয়া উলিয়া কুতুব গাউস, এখান থেকে জন্ম হয়েছে নবী রাসূল। এটা একটা প্রাকৃতিক ভাবে এটি জায়গাটা একটা গুরুত্ব আছে। এই গুরুত্বটা কি? হরমুজ প্রণালী, বুঝছেন তো? অর্থাৎ সারা পৃথিবীতে যে পশ্চিমাদের যে তেলের রুট বা বাংলাদেশ সহ যে আমরা জাহাজ চলাচল করে। এদিকে সন্ধ্যার পর আবারও ইসরায়েল জুড়ে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। বিভিন্ন স্থানে সতর্ক সংকেত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে নতুন কৌশলে এগোচ্ছে ইরান। যে আশা নিয়ে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করেছিল তা এখন বুমেরাং হয়ে ফিরেছে ট্রাম্পের দিকেই। ইরানের সাথে যুদ্ধে এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামনে উকি দিচ্ছে পরাজয়ের শঙ্কা। কিন্তু ইরানের কোন কৌশলে কোণঠাসা হয়ে পড়ল ওয়াশিংটন তেল আবিব। চলমান যুদ্ধের চতুর্থ সপ্তাহে পা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইরান। মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত ব্যয়বহুল অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানটিতে আঘাত হানতে সম্পূর্ণ নিজেদের তৈরি একটি গোপন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে তারা। ইরানের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সম্পূর্ণ অপরিচিত বলে দাবি করেছেন এক ইরানি কর্মকর্তা। আগে বৃহস্পতিবার ইরানের আকাশে হামলা চালানোর সময় একটি মার্কিন F-35 যুদ্ধ বিমানে আঘাত লাগে। পরে সেটিকে জরুরি অবতরণ করতে হয়। অবশ্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে সেই যুদ্ধ বিমানের পাইলট নিরাপদে আছেন বলে জানানো হয়। ইরানি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এতদিন মনে করত F-35 যুদ্ধ বিমানের মতো স্টেলথ প্রযুক্তির বিমান শনাক্ত করা প্রায় অসম্ভব, কিন্তু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে বলে হুঁশিয়ারি দেন সেই ইরানি কর্মকর্তা। এদিকে মার্কিন F-35 যুদ্ধ বিমানে আঘাত হানার এই ঘটনাকে ইরানের প্রতীকী সাফল্য হিসেবে উল্লেখ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের খলিবাফ। তিনি বলেন, F-35 যুদ্ধ বিমানকে এতদিন অজেয়তার প্রতীক হিসেবে প্রচার করে আসছিল যুক্তরাষ্ট্র, তবে ইরান এবার সেটিতে আঘাত হেনেছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বহরে থাকা মার্কিন যুদ্ধ বিমানেও আঘাত হেনেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। চলমান যুদ্ধে ইসরায়েলেরই তৃতীয় F-16 ফালকন যুদ্ধ বিমানটিতেও লক্ষ্য করে আঘাত করার দাবি করেছে তারা। IRGCর দাবি, সংঘাতের প্রথম 3 সপ্তাহে তারা 200টির বেশি আকাশযান ধ্বংস করেছে, যার মধ্যে ড্রোন, ক্রুজ মিসাইল এবং উন্নত যুদ্ধ বিমানও রয়েছে। চলমান যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে ধীরে ধীরে উন্নতি করছে, এটি সেটিরই প্রমাণ বলে দাবি করেছে IRGC। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধে সময় ইরানের পক্ষেই কাজ করছে বলে মনে করছেন ইরানি কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও ইরান প্রতিদিন মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়। এছাড়া কাতার, সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি অবকাঠামোতে ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। একই সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান কঠোর অবস্থান নিয়েছে। ফলে দৈনিক কোটি কোটি ডলার লোকসানের মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা। মার্কিন মিত্রদের অর্থনৈতিক দিক থেকে চেপে ধরে চলমান যুদ্ধের নাটাই এখন পর্যন্ত ইরানের হাতেই রয়েছে বলেও দাবি করেছেন এই ইরানি কর্মকর্তা। এদিকে যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আগ বাড়িয়ে হামলা চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শাস্তি দেয়াই ইরানের মূল লক্ষ্য বলে ঘোষণা দিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্যের মাধ্যমে চলমান যুদ্ধ ক্রমেই জটিল ও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। এদিকে সন্ধ্যার পর আবারও ইসরায়েল জুড়ে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। বিভিন্ন স্থানে সতর্ক সংকেত। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে রাজধানী জেরুজালেম সহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলের একাধিক এলাকায় জরুরি সতর্ক সংকেত জারি করা হয়।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আঘাতের ঝুঁকি বিবেচনায় এসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। দেশটির বিভিন্ন স্থান থেকে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই হামলায় ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করা হতে পারে। এই ধরনের অস্ত্র থেকে একাধিক ছোট বোমা ছড়িয়ে পড়ে, যা বিস্তৃত এলাকায় ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। ইসরায়েলের অন্তত 8টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিস্ফোরণের পরবর্তী পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত এলাকা দেখা যাচ্ছে। এর আগে উত্তর ইসরায়েলের অনেক এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হলেও পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তা তুলে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের তখন শেল্টার থেকে বের হয়ে আসার অনুমতিও দেওয়া হয়। গত রোববার থেকে এই হামলার ধারা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে উত্তরাঞ্চলে প্রায়ই সতর্ক সংকেত শোনা যাচ্ছে, যা সেখানকার নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বিশ্লেষকদের মতে উত্তর ইসরায়েল এখন দ্বিমুখী হুমকির মুখে পড়েছে। একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নিয়মিত আক্রমণ। দুটি মিলিয়ে অঞ্চলটি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের নিরাপত্তা সংকটের ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও অনিশ্চিত, তবে ক্রমবর্ধমান এই উত্তেজনা বিশ্বজুড়েই উদ্বেগ তৈরি করছে। তথ্যসূত্র আল জাজিরা। এদিকে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী মেজাজে রয়েছে ইরান। আয়াতুল্লাহ বাহিনী ছাড়া ক্ষেপণাস্ত্রের টালমাটাল ইসরায়েল, কাজে আসছে না বিলিয়ন ডলারের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। অবশেষে বাধ্য হয়ে ইরানকে থামাতে বিশ্ব নেতাদের হাত পা ধরে সাহায্য চাইছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সেইটাকে সাড়া দিচ্ছে না কেউই। চতুর্থ সপ্তাহে এসে রাতারাতি পাল্টে গেছে যুদ্ধের সমীকরণ। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী মেজাজে দেখা যাচ্ছে ইরানকে। ইসরায়েলের আকাশে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। কাজ করছে না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বলা চলে তেল আবিবের আকাশে নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। সর্বশেষ 21 মার্চ রাতে লক্ষ্যবস্তু বানানো হয় ইসরায়েলের অধিকৃত দক্ষিণ ও উত্তর অঞ্চলকে। ইরানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো আশ্রে পড়তে থাকে জনপদে। দীর্ঘ সময় ধরে চলা এই হামলায় কেঁপে ওঠে পুরো দক্ষিণ ইসরায়েল। ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় আরাদ, জিবনা সহ বিভিন্ন অঞ্চল। আর্ত চিৎকার আর সাইরেনের শব্দে ভারী হয়ে ওঠে আরাদের আকাশ বাতাস। ইসরায়েল জানিয়েছে এই হামলায় এখন পর্যন্ত 88 জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে আহতদের মধ্যে কমপক্ষে 10 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। তবে আইআরজিসি বলছে ভিন্ন কথা। ইসরায়েল 88 জনের দাবি করলেও ইরানের এই প্রতিশোধমূলক হামলায় প্রথম ঘন্টায় 200 জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন। আইআরজিসি বলছে ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা ধামাচাপা দিতে জানবাদী কর্তৃপক্ষ সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের উপর সেন্সরশিপের চাপ বাড়িয়েছে। এদিকে তেহরানের এই হামলায় যেন রীতিমতো আতঙ্ক হয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার এসব ধ্বংসযোগ্য এলাকা পরিদর্শন করেছেন তিনি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার বিশ্ব নেতাদের দ্বারস্থ হলেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন ইরান কতটা হুমকি স্বরূপ তা 48 ঘন্টায় প্রমাণ করেছে। তারা বেসামরিক মানুষের ওপর ভয়াবহ অস্ত্র ব্যবহার করেছে। ইরানের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ তুলেন নেতানিয়াহু। বলেন এটি আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ, অথচ তিনি নিজেই আইনের তোয়াক্কা করেন না। নেতানিয়াহু বলেন ইরান এই 24 ঘন্টায় জেরুজালেমে হামলা চালিয়েছে। 4000 কিলোমিটার দূরে অবস্থিত ডিয়াগো গার্সিয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তেলের মাধ্যমে বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে ইরান। নেতানিয়াহু বলেন মাত্র 48 ঘন্টার ব্যবধানে এই 4টি কাজ করেছে ইরান। এই সময় তিনি বিশ্ব নেতাদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন আপনারা আর কিসের জন্য অপেক্ষায় আছেন? প্রেসিডেন্ট ট্রাম্প সঠিকভাবে বলেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শুধু নিজেদের জন্য নয় বরং আপনাদের সবার জন্যই এই লড়াই করছে। আপনারা কোথায়? কিন্তু এভাবে ডেকেও কারো সাড়া পাচ্ছে না নেতানিয়াহু। কারণ ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর ফাঁদে পা দিয়ে এই যুদ্ধে জড়াতে চাচ্ছে না কেউই। কারণ ইরানের শক্তিমত্তা সম্পর্কে অবগত সবাই। এদিকে ICBM ক্লাবে নাম লেখাচ্ছে ইরান। মহাদেশ থেকে মহাদেশের ধ্বংসলীলা কতটা ভয়াবহ এই ICBM। মূল ভূখণ্ড থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পর এ নিয়ে চলছে জোর আলোচনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের ধারণা হয়তো অচিরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM হামলায় সক্ষম এমন দেশের তালিকায় নাম লেখাতে চলেছে ইরান। প্রশ্ন উঠছে বিশ্বের কোন কোন দেশের কাছে রয়েছে এই ক্ষেপণাস্ত্র, আর ঠিক কতটা বিধ্বংসী হতে পারে এই মিসাইল।
ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা সংক্ষেপে পরিচিত ICBM নামে। এটি এমন এক ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত হানতে সক্ষম। এই অস্ত্রের সর্বনিম্ন পাল্লা ৫,৫০০ কিলোমিটার। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ হাতে গোনা কয়েকটি দেশের সমর ভাণ্ডারে আছে এই অস্ত্র। যুক্তরাষ্ট্রে রয়েছে মিনিটম্যান 3 ICBM মিসাইল, এর পাল্লা সর্বোচ্চ 13,০০০ কিলোমিটার। অপরদিকে মার্কিন মিত্রদেশ যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছে রয়েছে সাবমেরিন থেকে উৎক্ষেপণযুক্ত ICBM। যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে ICBM এর বিশাল ভাণ্ডার গড়েছে রাশিয়া। তাদের আছে RS সিরিজের একাধিক মিসাইল, সেগুলোর সর্বোচ্চ পাল্লা 11,০০০ কিলোমিটার। একইভাবে চীনে রয়েছে 13,০০০ কিলোমিটার রেঞ্জের DF সিরিজের মিসাইল। উত্তর কোরিয়া সর্বোচ্চ 15,০০০ কিলোমিটার রেঞ্জের টাইপোডং সিরিজের ICBM বানিয়েছে। এছাড়া ভারত ও পাকিস্তানের কাছে রয়েছে পরীক্ষামূলক বা উন্নয়নশীল কিছু দূরপাল্লার মিসাইল। সমরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মিসাইলগুলোর একটি এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM। শুরুতে শব্দের গতির চেয়ে 20 গুণেরও বেশি গতিতে উপরে উঠে যায় এটি, এরপর নির্দিষ্ট গতিতে আঘাত হানে টার্গেটে। যুক্তরাষ্ট্র, চীন সহ বিশ্বের অনেক দেশ ভূমি, আকাশ ও জলপথ 3 দিক থেকেই হামলার উপযোগী করে এই অস্ত্র তৈরি করেছে। এটি পারমাণবিক বোমা বহন করতে পারে, একে বলা হয় নিউক্লিয়ার টায়ার ব্যবস্থা। তবে এই অস্ত্র বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য চরম হুমকি বলে মনে করেছেন বিশ্লেষকরা, কারণ এই অস্ত্রের হামলা ঠেকানো প্রায় অসম্ভব। মারাত্মক এই ক্ষেপণাস্ত্রের সাথে পরমাণু বিস্ফোরক ব্যবহৃত হলে মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে ধ্বংস হতে পারে বিশ্বের যে কোনো প্রান্তের সবচেয়ে বড় শহর। এদিকে হরমুজ দ্বীপের কাছে একটি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরান। হরমুজ প্রণালী দিয়ে বিদেশি জাহাজ চলাচলে ইরানের অনুমতি লাগবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত আলী মোসাফির। আল জাজিরা জানিয়েছে, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ইরান সরকারের সঙ্গে সমন্বয় করে বিদেশি জাহাজগুলো হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। রাষ্ট্রদূত আরও জানান, সমুদ্র নিরাপত্তা জোরদার ও নাবিকদের সুরক্ষায় IMFO সহ বিভিন্ন দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইরান। এদিকে হরমুজ দ্বীপের কাছে একটি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির জয়েন্ট এয়ার ডিফেন্স কমান্ডের বিবৃতিতে বলা হয়, যুদ্ধ বিমানটি ইরানের দক্ষিণ উপকূলের অঞ্চলের আকাশসীমায় অনুপ্রবেশ করছিল। ভূপাতিত হওয়ার ঠিক আগ মুহূর্তেও বিমানটি থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দাবি করেন ট্রাম্পেরই পাত্তা নেই। আর নেতানিয়াহু আহ্বান জানাচ্ছি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে। এবং এমন এক সময় তিনি ডাক দিচ্ছেন যখন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে 2,700 জনকে সরিয়ে নিল ইসরায়েল। কোথায় সরাবে? পালাই যাবে। ইরানের আক্রমণে যখন দিশেহারা নেতানিয়াহু, তখন দেখেন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যোগ দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছে। বাপরে বাপ, নেতানিয়াহু সারা বিশ্বের জন্য এত জনপ্রিয় যে সে আহ্বান জানাচ্ছে, মানে ট্রাম্পের জায়গায় সে, ট্রাম্পের বিকল্প হচ্ছে নেতানিয়াহু। তিনি আহ্বান জানাচ্ছে যে আহ্বানটা সেই হরমুজ প্রণালী রক্ষার জন্য ট্রাম্পের আহ্বান যেখানে সাড়া দিচ্ছে না, গড়িমসি করছে মিত্র দেশগুলো, সেখানে ট্রাম্প হচ্ছে নেতানিয়াহু সেখানে আহ্বান জানাচ্ছে। ট্রাম্পেরই পাত্তা নেই। আর নেতানিয়াহু আহ্বান জানাচ্ছি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে। এবং এমন এক সময় তিনি ডাক দিচ্ছেন যখন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে 2,700 জনকে সরিয়ে নিল ইসরায়েল। কোথায় সরাবে? পালাই যাচ্ছে। শহরকে শহর জুড়ে পালাই যাচ্ছে, কারণ 5টি শহরে একযোগে হামলা করেছে ইরান। ইরানের সক্ষমতা এখন রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে, কারণ ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়া দ্বীপে ব্রিটিশ আমেরিকার যেই ঘাঁটি, সামরিক ঘাঁটি, সেখানে পর্যন্ত আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, যেটা ইরান থেকে সেই ভারতের দিয়াগো গার্সিয়া যে সামরিক ঘাঁটি, তার দূরত্ব 4,000 কিলোমিটার। তো স্বাভাবিকভাবেই এখন ইসরায়েলের অবস্থা ভয়ঙ্কর রকমের খারাপ, কারণ এই হামলা মানে ইসরায়েলের যে কোনো প্রান্তে এটা ইরানের জন্য এখন ডাল ভাত হামলা চালানো। 270 জন অফিসিয়ালি স্বীকার করছে যে সরিয়ে নিয়েছে, আসলে পালা গেছে তারা। ইসরায়েলের জনকল্যাণ এবং সমাজসেবা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। সরিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে দক্ষিণ ইসরায়েলের আরদ এবং দিমোনো শহরের প্রায় 1,000 বাসিন্দা রয়েছে। এই দুইটা শহর রীতিমতো গুড়ায় গেছে। গত শনিবার রাতে এই দুই শহরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের জরুরি পরিষেবা বলছে, গত রাতে হামলায় ওই দুই শহরে অন্তত 180 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দিমোনা শহর থেকে 60 জন এবং আরদ শহর থেকে 115 জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়, তাদের মধ্যে শিশু আছে। দুঃখজনক হচ্ছে শিশুদের হতাহত এখন আর গণ্য করা হচ্ছে না, কারণ এই যুদ্ধের 28 ফেব্রুয়ারি, এই যুদ্ধের প্রথম দিনই ইসরায়েল এবং আমেরিকা ভয়ঙ্কর একটা অপরাধ করেছে। তারা যেমন আয়াতুল্লাহ আলী খামিনি, প্রধান ধর্মীয় নেতা, তাকে হত্যা করেছে, প্রাসাদ গুড়িয়ে দিয়েছে, তার প্রতিরক্ষা মন্ত্রী, IRGC প্রধান, সেনাপ্রধান, তার স্ত্রী, তার পুত্রবধূ এবং নাতি নাতনি সুদ্ধা তারা মারা গেছে। মুস্তফা খামিনি কোনো রকমে কয়েক মিনিট আগে বেরিয়ে যাওয়ার কারণে বেঁচে গেছে।
এই হামলার পাশাপাশি একটা বিদ্যালয়ে হামলা চালাচ্ছে, যেখানে 170 থেকে 80 জন পর্যন্ত মারা গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে। এখন ইরান এখন দেখছে যে তারা যখন কেয়ার করছে না, তখন ইরানের এত দায়বদ্ধতা কেন? ইরানও হামলা চালাচ্ছে, যার কারণে শিশুদের মারা যাচ্ছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে জাতিসংঘ থেকে শুরু করে সমস্ত বিশ্ব মধ্যপ্রাচ্য নিশ্চুপ এই হামলার ব্যাপারে এত প্রাণহানি। পোপ দেখলাম আজকে, যিনি খ্রিস্টান তো বটেই, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি পর্যন্ত এটাকে অত্যন্ত নিষ্ঠুর এবং ঘৃণ্য অপরাধ হিসেবে বর্ণনা করছে। তারপরেও এদের কোনো মানে কাণ্ডজ্ঞান আছে, লজ্জা শরম আছে, কোনো পরিমিতি বোধ আছে? কিচ্ছু নেই। আমরা করেই যাচ্ছে, একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই মারা যাচ্ছে। আর মাত্র কয়েক ঘন্টা হরমুজ প্রণালী খুলে দিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আলটিমেটাম শেষ হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর 5:30টার দিকে। তবে এখনো মাথা নত করেনি ইরান, এখনো বন্ধই আছে বিশ্বের তেল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ট্রাম্পের হুমকি অনুযায়ী এ সময়ের মধ্যে হরমুজ খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের হুমকিকে পাত্তা দেওয়ার সময় ইরানের নেই। এর বদলে সামনের দিনগুলোতে কিভাবে আমেরিকা ও ইসরায়েলকে নাকানি চুবানি দেওয়া যায় সেই পরিকল্পনা করতেই ব্যস্ত মোস্তফা পেজিশকিয়ানরা। কিন্তু কি এমন শক্তি ইরানের আছে যাতে এত কঠোর হুমকি গা করছে তেহরান? চলুন সেই জায়গায় একটু আলোচনা করতে চাই। দর্শক, যুদ্ধের শুরু থেকেই একটি বিষয় পরিষ্কার, সেটি হলো ইরান দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালীকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। তাদের দৃষ্টিতে যদি তাদের তেল রপ্তানি বাধাগ্রস্ত হয় বা দেশটি আন্তর্জাতিকভাবে চাপে পড়ে, তাহলে তারাই প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে এবং আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধে তারা সে পথেই হাঁটছে। ট্রাম্পের হুমকির প্রতি ইরানের অনীহার পেছনে আরও কয়েকটি কারণ রয়েছে। প্রথমত হলো সামরিক সক্ষমতা। ইরানি অঞ্চলে শক্তিশালী নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তুলেছে। ছোট ছোট দ্রুতগামী নৌকা, মাইন পাতা এবং অ্যান্টিশিপ মিসাইলের মাধ্যমে তারা সহজেই প্রণালীতে সমস্যা তৈরি করতে পারে। দর্শক, আকাশপথের মতো নৌপথেও আছে ইরানের অদৃশ্য কিছু শক্তি, যে শক্তির উপর ভর দিয়ে রীতিমতো হরমুজ নিয়ে দুঃসাহস দেখিয়ে যাচ্ছে ইরান। ইরানের কাছে ছোট আকারের 10টি বিশেষ সাবমেরিন রয়েছে গাদির ধরনের। মজার ব্যাপার হলো, ইরানের সব সাবমেরিন ছোট হওয়ার কারণে মাত্র 100 ফুট গভীর পানিতেও দারুণভাবে চলতে পারে। আর এসব ছোট সাবমেরিন খুব সহজেই চোখ ফাঁকি দিতে সক্ষম আমেরিকার বড় বড় সাবমেরিনের। শুধু তাই নয়, ইরানের এই সাবমেরিনগুলো হুথ নামের টর্পেডো নিক্ষেপ করতে পারে। সব মিলিয়ে হরমুজের নীল জলে ইরান অপ্রতিরোধ্য। দ্বিতীয়ত হলো কৌশলগত আত্মবিশ্বাস। ইরান মনে করে যুক্তরাষ্ট্র সরাসরি বড় ধরনের সংঘর্ষে জড়াতে চাইবে না, কারণ এতে পুরো মধ্যপ্রাচ্য আরও অস্থির হয়ে উঠতে পারে। আর ইরান এরই মধ্যে করা জবাব দিয়ে বুঝিয়েছে আমেরিকার জন্য ইরান মৃত্যুফাদ। সবশেষ হলো, ট্রাম্পের হুমকিকে উপেক্ষা করে ইরান আন্তর্জাতিক মহলে নিজেদের দৃঢ়তা প্রদর্শন করতে চাইছে। এর আগে আমরা দেখেছি 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকার প্রেসিডেন্ট প্রতিদিন নতুন নতুন হুমকি দিয়েছেন ইরানকে। তবে এগুলো কোনোটাই পাত্তা না দিয়ে নিজেদের রণকৌশলের দিকেই বেশি মনোযোগ দিয়েছে তেহরান। ফল পেয়েছে হাতে নাতে। এবারও তাই একই কৌশলে হাঁটতে চায় খামেনি শিশুরা, কারণ তারা জানে ফাঁকা বুলি হোক আর সত্যি হোক, বল এখন তেহরানের কোর্টে। তাই ট্রাম্পের কথাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। বাস্তবে ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম অনেকের কাছেই এক ধরনের কূটনৈতিক চাপ হিসেবে বিবেচিত হচ্ছে। অতীতে তিনি প্রায়ই কঠোর ভাষায় বক্তব্য দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল গ্রহণ করেছেন। এই হুমকিও তেমন একটি পদক্ষেপ হতে পারে, বিশেষ করে ইরানের উপর অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়ানোর উদ্দেশ্যে। দর্শক, তবে প্রশ্ন হলো, এই হুমকি কতটা বাস্তবায়নযোগ্য? হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমা হলেও এর উত্তর উপকূল ইরানের নিয়ন্ত্রণে। ফলে এখানে সামরিক পদক্ষেপ নিতে গেলে সরাসরি সংঘর্ষের ঝুঁকি তৈরি হবে, যা ইরানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত করবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার বন্ধু দেশগুলোকেও। যদি ইরান 48 ঘন্টার পর হরমুজ খুলে না দেয়, তাহলে কি হবে? আপনাদের জানিয়ে রাখি, যুদ্ধ শুরু হওয়ার 4র্থ দিনের মাথায় হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। তখন থেকে আমেরিকা হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী মোতায়েন করে রেখেছেন। তবে হালে পানি পায়নি, বরং ইরানের মিসাইল আর ড্রোনের আক্রমণে রণতরীগুলিতে নেমে এসেছে নানা ধরনের বিপর্যয়। যদিও তারা সেটা অস্বীকার করেছে, তাতে কি বিশ্ববাসী যা জানার তারা তো জেনেই গেছে। তবে একটু কিন্তু আছে, যদি পরিস্থিতি আরো উত্তপ্ত হয়, তাহলে আমেরিকা হয়তো সীমিত পরিসরে অভিযান পরিচালনা করতে পারে। তবে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, কারণ এতে যুক্তরাষ্ট্রেরও বড় ধরনের ক্ষতির ঝুঁকি রয়েছে। আরেকটি হলো আন্তর্জাতিক জোট গঠন করে প্রণালীতে নিরাপত্তা জোরদার করা। দর্শক, এখানে একটু বিষয় জানিয়ে রাখি, এরই মধ্যে পশ্চিমা সহ এশিয়ার অনেক মিত্রদেশী হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের এসব তথাকথিত জোটের অংশ হতে চাচ্ছে না। আর আরেকটি হতে পারে ইরানের উপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা। কিন্তু ভেতরের খবর হলো, সেটি করা আর মনে হয় সম্ভব হবে না। কেন বলছি? এরই মধ্যে সুর নরম করে ইরানের তেল রপ্তানিতে 1 মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আমেরিকা। সব দিক মিলিয়ে বলা যায়, ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার হুমকি এবং ইরানের তা উপেক্ষা করা এই ঘটনাটি মূলত বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ। হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, বরং একটি বৈশ্বিক অর্থনীতি ও শক্তির রাজনীতির কেন্দ্রবিন্দু। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা, কারণ একটি ভুল পদক্ষেপে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং এর প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। আর তাই ট্রাম্পের আলটিমেটাম যে আর আলটিমেটাম থাকবে না, সেটা ইরান যেমন বুঝে তেমনি বুঝে উপসাগরীয় দেশ আর আমেরিকার মিত্ররাও। ইরান আজকের দিনে গত এক সপ্তাহ ইরান যেভাবে ফরফর করে উঠতেছে, সামরিক সক্ষমতা, কূটনৈতিক সক্ষমতা, এমনকি ইরান আল্লাহ পাক ইরানের এমন একটা জায়গায়, আসলে এই রাষ্ট্রটা আল্লাহ জন্ম দিয়েছে অনেক ওলিয়া উলিয়া কুতুব গাউস, এখান থেকে জন্ম হয়েছে নবী রাসূল। এটা একটা প্রাকৃতিক ভাবে, মানে এই জায়গাটা একটা গুরুত্ব আছে। এই গুরুত্বটা কি? হরমুজ প্রণালী, বুঝছেন তো? অর্থাৎ সারা পৃথিবীতে যে মানে পশ্চিমাদের যে তেলের রুট বা বাংলাদেশ সহজেই আমরা জাহাজ চলাচল করে, তো এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বিশাল একটা তেলের খরচ হয়। হরমুজ প্রণালী হচ্ছে শর্টকাট, লাইক ফ্লাইওভারের মতন। এখন হরমুজ প্রণালী দিয়া তেল সব সালারা কিন্তু নেয়। ভাগ্য ভালো এই জায়গাটা ইরানের হাতে আল্লাহ দিয়া দিচ্ছে। এখন পুরো বিশ্ব জুড়ে তেলের সংকট, তেলের জ্বালানি পশ্চিমা রাষ্ট্রগুলোতে দ্বিগুণ বৃদ্ধি পাইছে। তারা তো করছে বিপদে। আমরা তারা হুন্ডা গাড়ি চালাতে ইউজ করি, কিন্তু ইউরোপ আমেরিকাতে আমরা যে সকল দেশে ছিলাম, সেখানে রুমটাকে ঠান্ডা রাখতে এসিতে হয় না, সরি গরম করতে এসিতে রুম ঠান্ডা হবে, কিন্তু আমাদের এখানে ঠান্ডা বেশি, রুম গরম রাখা লাগে। এরপর শিল্প কারখানা, ইন্ডাস্ট্রিয়াল হেভি একটা রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্র তারা করছে বিপদে। এখন ইরান এই সুযোগটা কাজে লাগায় করছে কি,
বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালীতে চান্দা বসাইছে ইরান। পুরো যুদ্ধের নিয়ন্ত্রণ নিয়ে নিছে পশ্চিমাদের বিরুদ্ধে, পুরো যুদ্ধের, শুধুমাত্র সামরিক যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধটা। এই সমুদ্র পথে যাতায়াত করতে এখন থেকে ইরানকে আগে জানাইতে হবে এবং অনুমতি দিতে হবে। বাইরের গাড়ি দিয়ে যাবেন গা, এই লাইন নাই। এখন ইরান বলতেছে যে শুধু এমনি গেলে হবে না, অনেক দেশে, বাংলাদেশে মাফ করছে আলহামদুলিল্লাহ, অনেক দেশে টাকা দিতে হবে, টোল দিতে হবে, এবং এই জন্য নতুন পদ্ধতি একটা তারা চালু করছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ভেটিং বা যাচাইকরণ ব্যবস্থা তৈরি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC। আমাদের দেশের সেনাবাহিনীর মতন না, তাদের দেশের সেনাবাহিনী অনেক কিছুতে আগানো, অনেক আপনি কল্পনা করতে পারবেন না। তো ইরান হরমুজ প্রণালীতে একটি নির্বাচিত অবরোধ দিয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু দেশের, অর্থাৎ পশ্চিমা রাষ্ট্রগুলোর মদতকারী, ইসরায়েলের মদতকারী যেই রাষ্ট্র হোক, ভারত কিন্তু কানেক্টেড এটাতে, এই রাষ্ট্রগুলোর জাহাজকে এই জলপথ দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে, তবে টাকা লাগবে, আর কিছু দেশে ফ্রি দিছে। সামুদ্রিক সংবাদ এবং বিশ্লেষণ সংস্থা লয়েডস লিস্ট তারা তাদের প্রতিবেদনে বলছে, ভারত, পাকিস্তান, ইরাক, মালয়েশিয়া, চীন সহ বেশ কয়েকটি দেশ ইরানের আঞ্চলিক জলসীমা দিয়ে যাতায়াতের জন্য তেহরানের সঙ্গে যোগাযোগ করছে, আলোচনা করছে, এমনকি এখানে খুব বেশি টাকা পয়সা আমাদের থেকে নিচ্ছে না। লয়েডস বলছে, ইরানের IRGC এই যাচাইকরণ এবং নিবন্ধন ব্যবস্থা তৈরি করছে বেসিক্যালি পশ্চিমাদেরকে শাসন করার জন্য। এখন পশ্চিমা রাষ্ট্রগুলোকে এই জায়গা দিয়ে যাইতে হলে টাকা দিতে হবে। এক জাহাজ থেকে নিচে $20 লক্ষ, কত কোটি টাকা চিন্তা করেন। এখন আন্তর্জাতিক বাণিজ্য এবং সামুদ্রিক আইন বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন নিবন্ধন ব্যবস্থা আসলে পশ্চিমাদেরকে ঠাপানোর জন্য। তবে এটা লং টাইম চলবে না, আমরাও চাই না ইরান সবার সাথে বন্ধুত্ব থাকুক, এটা সারা পৃথিবী ব্যবসা বাণিজ্য করতেছি। তবে এখন ওই যে ট্রাম্প বলতেছে যুদ্ধটা বন্ধ হওয়া উচিত, 400 সপ্তাহে গোটাই ফেলবো, আমরা আলোচনার পথ খুঁজতেছি, আমাদের মিশন কমপ্লিট, বুঝতে পারছেন তো? খেলার নাম বাবাজি, সব সালার এক জায়গার মধ্যে ইরান ঘোল খাওয়াচ্ছে।